পূর্বের বর্ণে আনার কারণে একটা সূত্র কিন্তু মিলে গেল, সেটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে দ্বিতীয় ধাপে তালিলের আলোচনা। গত ক্লাসে বলছিলাম তালিল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন, অর্থাৎ যে সমস্ত ফেইলের মূল অক্ষরে হরফ ইল্লাত হয় আর সেই হরফ ইল্লাতকে পরিবর্তন করে ফেলটাকে আরো সুন্দরভাবে সহজে লেখা বা উচ্চারণ করা বা পড়া, এইটাই হচ্ছে তালিল। প্রিয় ভাইরা, একটু ভালো করে লক্ষ্য করেন বোর্ডে, এখানে বাবে দরাব বা ইয়াদরিব দুইটি ফেল দিয়ে আমি মাদির, মুদারের, আমর এবং নেহির সুন্দরভাবে সাজিয়ে লিখছি। দেখেন, বায়া, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, এটার আইন কালিমায় কিন্তু হরফে ইল্লাত অর্থাৎ ইয়া। বলছিলাম হরফে ইল্লাত ওয়াও অথবা ইয়া এবং তার পূর্বে যদি জবর হয়, আবার শোনেন, হরফে ইল্লাত ওয়াও অথবা ইয়া হয়ে তার পূর্বে যদি জবর হয় তাহলে সেটা আলিফ দ্বারা পরিবর্তন হয়। সেটা কি দ্বারা পরিবর্তন হয়? আলিফ দ্বারা। এর আগে একটা বলছিলাম কিন্তু, ঠিক আছে? অর্থাৎ বায়া, এটা এখন কি হবে? বা হবে। এখন দেখেন, বায়া এটা উচ্চারণ করতে একটু সময় লাগে, সেটা তুলনায় বা উচ্চারণ করতে কিন্তু একটু সময় কম লাগে, বা এটা উচ্চারণ করতে একটু সহজ। এইটাই তালিল। প্রিয় ভাইরা, এটা কি? এইটাই তালিল। ধরুন আপনাকে যদি বলা হয় বা, এটা মূলত কি ছিল? এটা মূলত ছিল বায়া। এইটাই তালিল। আপনাকে এইভাবেই প্রশ্ন করবে, অথবা আপনার বিভিন্ন প্রশ্নে, পরীক্ষার প্রশ্নে এইভাবে প্রশ্ন আসবে যে বা এটা মূলত কি ছিল? এটা মূলত ছিল বায়া। এখন আপনাকে প্রশ্ন করতে পারে যে কিভাবে বা হইলো, এটার মানে এটা তালিল কি? আপনি বলতে পারেন যে বা মূলত বায়া ছিল, ইয়া হরকত বিশিষ্ট, অর্থাৎ তার পূর্বে জবর। ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বে জবর হওয়ার কারণে ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করলে বায়া হয়। এটাই গঠন প্রণালী বা এটাই নিয়ম। আপনারা পরীক্ষার খাতায় যেভাবে লিখবেন, ঠিক আছে? কিন্তু এখন আমি আপনাদেরকে তালিল বুঝাচ্ছি। আপনারা অনেকে তালিলের কথা শুনলেই ভয় পেয়ে যান। আসলে তালিল অনেক সহজ। এরপরে দেখেন, অর্থাৎ দরাবা ইয়াদরিবু, ইয়াদরিবুর ওজনে। এখন দেখেন, অর্থাৎ এই যে জের, আমরা যদি জেরটা তার পূর্বের বর্ণে যদি স্থানান্তর করি, অর্থাৎ তার পূর্বের বর্ণে যদি আমরা স্থানান্তর, অর্থাৎ এই ইয়ার হরকতকে তার পূর্বে যদি নেই, তাহলে কিন্তু একটা সূত্র আমাদের মিলে যায়। সেটা কি? ওই যে বলছিলাম জের চাই তার পূর্বে, তার পরের বর্ণটা কি হবে? ইয়া। যেমন আমি এখানে লিখলাম ইয়াবি ও। এখন দেখেন, আমাদের কিন্তু সূত্রটা মিলে গেল। এইটা উচ্চারণ করাটা কিন্তু অনেক কঠিন, ইয়াবে ও। আর এখন দেখেন ইয়াবি ও, কতটা সহজ না? এই জন্য তালিলের নিয়মটা আমাদের নাহবিদরা বের করছেন, ঠিক আছে? অর্থাৎ ফেলকে আরো সহজে উচ্চারণ করা, আরো সহজে শিখা। ইয়াবি ও, এটাকে আপনি আরো সহজে আপনি শিখাচ্ছেন কি? ইয়াবি ও, কতটা সহজ। বায়াকে আপনি বলতেছেন বা। এরপরে দেখেন এই এটা কোথা থেকে গঠন হয়েছে? থেকে। অর্থাৎ এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গয়েবের ফেল, আর ওয়াহিদ মুজাক্কার হাজিরের যে ফেলটা সেটা থেকে গঠন হয়েছে ইবি। এখন দেখেন এই ইবিটা উচ্চারণ করা কতটা কঠিন। আপনি যদি এই ইয়ার চাহিদা যদি পূরণ করতে চান, অর্থাৎ ইয়া চাই কি তার আগে জের হোক, অর্থাৎ জেরটাকে যদি আপনি তার পূর্বে আনেন ফা কালিমায় আনা মানে আপনার হামজা ওয়াসল বিলুপ্ত। এটা আমি গত ক্লাসে একবার বলছিলাম। দেখেন ইবি, অর্থাৎ আপনি এই ইয়ার নিচে যে জেরটা ছিল, জেরটা স্থানান্তর করলেন তার পূর্বের বর্ণে আনার কারণে একটা সূত্র কিন্তু মিলে গেল। সেটা কি? বি, অর্থাৎ জের চাই তারপরে কি হোক? একটা সাকিন বিশিষ্ট ইয়া হোক। এখন ফা কালিমা যেহেতু হরকত হয়ে গেছে, তাহলে আমাদের এই হামজা ওয়াসলের আর কোনো প্রয়োজন নাই, অর্থাৎ এটা বিলুপ্ত। আমরা হামজা ওয়াসল আনি কেন? ফা কালিমায় কোনো হরকত না থাকার কারণে। সেটাকে পড়ার জন্য আমরা হামজা ওয়াসল আনি, হরকত বিশিষ্ট হামজা ওয়াসল। কেমন? এখন প্রিয়বার একটা জিনিস লক্ষ্য করেন, দুইটা সাকিন একত্র হওয়ার কারণে আমাদের হরফে ইল্লা যেহেতু দুর্বল হরফ, হরফে ইল্লা শব্দের অর্থ হচ্ছে দুর্বল বর্ণ। হরফে ইল্লা অর্থ কি? দুর্বল বর্ণ। এখানে দুইটি বর্ণের মধ্যে দুর্বল বর্ণ যেটি, এটি আমাদের বিলুপ্ত করা হবে। ফলে কি হবে?
কি হবে? বি। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ফেলটা হচ্ছে বি। কেমন? এরপরে হচ্ছে লা তাবি। এইটাও আপনি যদি সূত্র মিলান, অর্থাৎ ইয়া চায় তার আগে জের হোক, অথবা জের চায় তারপরে ইয়া হোক, ওই আলোকে দিলে সেটা কি হবে? লা। এখানে একটু লেখা দেখাই, লা তাবি। দুই সাকিন একত্র হওয়ার কারণে ইয়া বিলুপ্ত, তাহলে লা তাবি, লা তাবি, অর্থাৎ ইয়া বিলুপ্ত হয়ে যাবে, লা তাবি। এই হচ্ছে আমাদের তালিমের খেলা, অর্থাৎ ফেলটাকে আরো সহজে শেখা। এরপরে নিচের যে ফেলটা, এটা একটু ভালো করে লক্ষ্য করেন, এটা একটু আমাদের ভালো করে বোঝার বিষয়। আগেরটাই তো ছিল আইন কালিমা হরফে ইল্লাত, ঠিক আছে? এখন দেখেন লাম কালিমা হরফে ইল্লাত হয়েছে। যদি কোনো ফেলের লাম কালিমা হরফে ইল্লাত হয়, তাহলে মাদিরটা একটু ভিন্ন, মাদিরটা একটু কি একটু ভিন্ন। যেমন দেখেন, বলছিলাম ওয়া অথবা ইয়া যেটাই হোক না কেন, তার পূর্বে যদি জবর থাকে, তাহলে সেটা কি দ্বারা পরিবর্তন হবে? ওই যে বলছিলাম জবর চাই তারপরে কি হোক? আলিফ হোক। এখন এটাকে আলিফ বানাতে হবে। এই ইয়াটা আলিফ হওয়ার কথা না, বরং ইয়াটা থাকবে, কিন্তু আলিফটা এই আইন কালিমার উপরে দিতে হবে। যেমন দেখেন, আমি লিখলাম মাশা, এটা কিন্তু এখন সাকিন, এটা এখন কি সাকিন, অর্থাৎ এই ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন করার কথা ছিল, অর্থাৎ এমনটা হওয়ার কথা ছিল, মাশা এমনটা হওয়ার কথা ছিল নাকি? একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, আপনাদের এখনো বোঝার বাকি আছে। অর্থাৎ যদি ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হয়, হইলে কিন্তু এমনটা হওয়ার কথা ছিল। এখন দেখেন এমনটাই আছে, এই আলিফটাকে এখান থেকে সরিয়ে এই আইন কালিমার উপরে আনা হয়েছে, ঠিক আছে? আর এই যেহেতু এখান থেকে আলিফ সরানো হয়েছে, আর এখানে ইয়াটা রয়ে যাবে রসমে খদ হিসাবে। কেমন? অর্থাৎ মাশায়া ইয়াটা থাকবে, আর যে আলিফটা তার আইন কালিমার উপরে দিতে হবে। এটা একটা ব্যতিক্রম। এই জাতীয় যত ফেল আছে, যেমন রমায়া, যেমন কি রমায়া, এটাও সেম। অর্থাৎ ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হওয়ার কথা ছিল, সে আলিফটা হবে অবশ্যই, কিন্তু আলিফটা হবে তার আগের অক্ষরের উপরে, আগের অক্ষরের উপরে হবে, আর ইয়াটা রসমে খত হিসেবে থেকে যাবে, রমা। এইভাবে আমাদের আরো বিভিন্ন ফেল আছে, যে ফেলগুলো দেখা গেছে তার লাম কালিমায় হরফে ইল্লাত ইয়া হয়, আর সেই ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হওয়ার কথা, সেটা পরিবর্তন হয়, সেই আলিফটা আগের অক্ষরের উপরে থাকে এবং সেই ইয়াটা রসমে খত হিসেবে থেকে যায়। কেমন? এরপরে প্রিয় ভাইরা, আমরা যদি লক্ষ্য করি তার পরবর্তী ফেল মুদারে, ইয়ামশিয়ু, জের চাই তার পরবর্তী বর্ণটি কি হোক? সাকিন বিশিষ্ট ইয়া হোক। তাহলে আপনার সূত্র যদি মিলান, তাহলে ইয়ামশি, এটা একবারে সহজ, এখানে বুঝার কেমন কিছুই নেই। ইয়ামশি, ইয়ামশিও, এটা থেকে আপনি যদি এটা বলেন ইয়ামশি, এটা আরো সহজ। এরপরে হচ্ছে ইমশি। এখন একটা বিষয় ভালো করে লক্ষ্য করেন প্রিয় ভাইরা, সেটা হচ্ছে ইমশি যদি আমরের ফেইলের শেষে যদি সাকিন থাকে, আমরের ফেইলের শেষে যদি সাকিন থাকে, যদি সেই সাকিনটা হরফে ইল্লাত হয়, সেই হরফে ইল্লাত বিলুপ্ত হবে। আবার ভালো করে একটু বিষয়টা ভালো করে মনে রাখার চেষ্টা করে। আপনাদেরকে অনেকবার আমরে হাদেরের মারুফের ফেইলগুলো কিভাবে গঠন হয় সেটা আমি অনেকবার বলছি। অর্থাৎ আমরে হাদের মারুফের ফেইলের শেষে কিন্তু সাকিন হয় সবসময়, যেমন উনসুর, ইদরিব, ইফতাহ, শেষে কিন্তু সাকিন। এই সাকিনের জায়গাটা যদি হরফে ইল্লাত হয়, সে হরফে ইল্লাত ডাইরেক্ট বিলুপ্ত, অর্থাৎ সাকিন তো বিলুপ্ত, হরফে ইল্লাত সহ বিলুপ্ত হবে, ঠিক আছে? যেমন এখানে দেখেন ইমশিটা কোথা থেকে আসছে? তামশি থেকে। এই যে তামশি থেকে ইমশি গঠন হয়েছে, সেটা কিভাবে বলছিলাম? আলামতে মুদারে বিলুপ্ত, এখন পড়া যায় না, আইন কালিমা জের, এই জন্য জের বিশিষ্ট একটা হামজা আনলাম, আর শেষে কত সাকিন পড়াই আছে, তাহলে কি হইল? ইমশি, ইমশি। এখন কথা হচ্ছে শেষে কত সাকিন হবে, এই জায়গাটা যদি হরফে ইল্লাত হয়, তাহলে এই পুরো বলনটাই বিলুপ্ত হয়ে যাবে। কেমন? এই জন্য এটা হবে শুধু ইমশি। এখন দেখেন এইটা আমাদের তালিল করার কারণে একটু সহজ হয়েছে না? ইমশি, আগেটা তো ইমশি একটু টান দেওয়া লাগতো, কারণ ওই যে সূত্র মিলে গেছে, জের চাই তারপরে কি হোক? সাকিন বিশিষ্ট ইয়া হোক।
অর্থাৎ এই যে তিনটা সূত্র, জবর চাই তারপরে খালি আলিফ হবে, পেশ চাই তারপরে সাকিন বিশিষ্ট ওয়া হবে, জের চাই তারপরে সাকিন বিশিষ্ট ইয়া হোক, এই তিনটা সূত্র মিলা গেলে এক আলিফ করে টান দিতে হয়। এখানে তো আমাদের টান দেওয়া লাগতেছে ইমশি, কিন্তু আমাদের তালিল করার কারণে এখন আর টান দেওয়া লাগতেছে না, ইমশি। কেমন? তারপরে প্রিয় ভাইরা আমরা যদি নাহির যে ফেলটা লা তামশি, এটাও সেম, অর্থাৎ শেষ করে যেহেতু সাকিন হওয়ার কারণে এটা বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ আমাদের যে বিধান নাহির ফেলের বিষয়টা একই বিধান, অর্থাৎ শেষ করে তো সাকিন হয়। নাহির যতগুলা ফেল আছে সেগুলার শেষ করে সাকিন হয়, এবং আমরের যে 6টা ফেল, আমরের সবকটা ফেলের শেষেও কিন্তু সাকিন হয়। তো সাকিন হয় ঠিক আছে, কিন্তু সেই সাকিনের জায়গাটা যদি হরফে ইল্লাত হয়, সে হরফে ইল্লাত বিলুপ্ত হয়ে যাবে। তাহলে এখানে লা তামশির জায়গা কি হবে? লা তামশি, লা তামশি। অর্থাৎ এখন কিন্তু আগের থেকে অনেক মানে একটু সহজ হয়ে গেল। প্রিয় ভাইরা, এই হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপে তালিলের আজকের ক্লাস। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে।